আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অন্যরকম একটা লাইভে আসলাম গোপ্রো আমার ক্যামেরা দিয়ে। তো অন্ধকার অন্ধকার লাগছে মনে হয়। আকাশে এমনিতে অন্ধকার, বৃষ্টি বৃষ্টি ভাব, সারাদিন তো বৃষ্টি 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 অবস্থা ছিল, আর বাতাস আছে প্রচুর। আর এই যে গাছের পাতাগুলো কিন্তু ঝরে গেছে সব, এমন তো শেষ। এখন হইলো শুধু ঠান্ডা ঠান্ডা পড়বে। আলহামদুলিল্লাহ ভাইয়া, সাকিব ভাই। আসসালামু আলাইকুম আবুল বাসার, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। সাউন্ডকে শোনা আছে কিন্তু কোনো মাইক্রোফোন টাইক্রোফোন কোনো কিছু নাই, এমনিতেই। 20 মিনিট পর বৃষ্টি হবে। আচ্ছা হোক না। তো ক্যামেরা দিয়ে আসছি ভাইয়া, গোপ্রো ক্যামেরায়, অন্ধকার কিন্তু আকাশ মেঘলা, আর আহ, বাতাস আছে। বাতাসে তোড়ে ওই গাছের পাতাগুলো একটু পুড়েছে। এখানে অনেকেই যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। গোপ্রো দিয়ে লাইভে আসছি। আহমেদ বিন মাহমুদ বলছেন, হ্যাঁ এটা আমি 12 কিনছি আর কি, ইয়ে করার জন্য, ব্লক করার জন্য, কিন্তু কখনো এইভাবে হয়নি। তো মোবাইল দিয়ে কন্ট্রোল করে লাইভে আসলাম। আমার মনে হয় মোবাইলের চেয়ে পরিষ্কার আসতেছে মেবি। সাউন্ড কি অবস্থা জানি না। আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। কাদের খান, ভালো আছেন ভাইয়া? পারভেজ, ওমান থেকে পুলিশে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, রাস্তা সাউন্ড তো থাকবেই। আর ওই যদি আমি ইয়ে ইউজ করতে পারতাম এটাতে, তাইলে হয়তো ওই সাউন্ডটা যেত, মানে থাকতো না আর কি। নয়েজটা ইয়ে করে, ওই যে ওইটা কি বলে, আমরা যে এটা ইউজ করি, রুট রুট যেটা আমি ইউজ করি, এটা অনেকটা সাউন্ড কেটে ফেলে আর কি। তো তাপমাত্রা খুব খারাপ, প্রচুর ঠান্ডা। ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সার্বিয়ার আপডেট দেন। কোনো দেশের কোনো আপডেট নেই ভাই, ছুটির আগে কোনো কিছু নেই আর। শুধুমাত্র মেবি মঙ্গলবারে একটা ভালো নিউজ পাবো হয়তো। ওই কিছু পারমিট পাওয়ার কথা আছে, নাম হলো ক্যামার্ট। ক্যামার্টের ক্যামার্ট নামে একটা কোম্পানি আছে এখানে, কিছু পারমিট আছে, এগুলো হয়তো পাবো আল্লাহ চায়। বাকি এমবিএম সহ আর কয়েকটা কোম্পানি আছে, 3টা কোম্পানিতে কিছু আসলে, ওগুলো একটা নিউজ হয়তো বা 15-16 তারিখে পাবো, ছুটির আগ দিয়া। এছাড়া আর কোনো আপডেট নাই। ওরা বলে দিচ্ছে আমাকে যে ছুটির পরে, জানুয়ারির জানুয়ারিতে যখন ছুটি শেষ হবে, তখন পরবর্তী আপডেট গুলো ইনশাল্লাহ পাবো। অনলাইন পারমিট, আদার্স যেসব বিষয় আছে এগুলা। তবে আজকে ছোট্ট করে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি গতকালকেই বলছিলাম, গতকাল না তার আগের দিন বলছিলাম যে একটা আপডেট আমি দিব। সেটা হচ্ছে আমি জানুয়ারি থেকে একটাও আর নন স্কিলের ফাইল নেব। ক্লিয়ার কথা, একটা নন স্কিলের ফাইল আমি আর নেবো না ইনশাল্লাহ। স্কিল্ড ওয়ার্কার হিসেবে যদি আমার ওই বছরে 5টা কাজও হয়, ওইটাই করবো। এর বাইরে অতিরিক্ত এই বাড়তি প্যারা নিয়ে আর এগুলোতে করবো না আর কি। আমার কিছু ভালো ডিল ছিল এক কোম্পানির সাথে, এবং তাদের সাথে আমার একটা ভালো মিটিং হয়েছে, কিন্তু সেকেন্ড মিটিংয়ে এসে ওরা আমাকে প্রত্যাখ্যান করলো। বাংলাদেশি দিকে আমাকে ফ্রড, তারপরে তোমরা স্ক্যামার বাংলাদেশি সেগুলো বলো, যে তোমরা তো সিবিতে বানাও দক্ষ লোক, অভিজ্ঞ লোক, কিন্তু এখানে যখন আসার পরে দেখি কোনো কাজ করে না। 2-4 জন যায় আসে আর কি, আর ম্যাক্সিমাম তো আসেই না কোম্পানিতে। তো আমরা এই ধরনের আসলে লোকদের সাথে কাজ করতে আগ্রহী না, তারপরে মানানোর চেষ্টা করতেছি। এছাড়া আর কয়েকটা কোম্পানির সাথে ভালো কথাবার্তা চলতেছে ইনশাল্লাহ। তবে দুঃখজনক এগুলো আমাদের জন্য, এবং অপমানজনক। ডেকে নিয়ে যদি মিটিং করায়, মিটিং এ আশ্বস্ত করে 200-250 কাজ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করে, তারপরে যদি প্রত্যাখ্যান করে, এটা খুবই লজ্জাজনক। আমরা কি মনে হয় জানুয়ারির আগস্টে ঘুরতে পারবো বাংলাদেশ থেকে? ইমন মিয়া, আপনি কি একটা অসভ্য নাকি ভাই? এগুলো কি করতেছেন? আপনার সব মেসেজ তো আপনি, আপনার কারণে তো অন্যরা কেউ মেসেজ করতে পারতেছে না মনে হয়। কত বড় অসভ্য হইলে দেখেন কি অবস্থা, এই লোকটাই সব মেসেজ দিচ্ছে। কারণ আপনাকে আমি ব্লক করি।
ব্লক করে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। এইসব অসভ্যতা করলে সাথে সাথে ব্লক। পাগল হয়ে গেছে, পাগল থামাই দিছি ভাইয়া, ব্লক করে দিছি। একটু অসভ্য দেখছেন অবস্থা। ওরে বাপ রে বাপ, কয়েকশো মেসেজ হয়ে গেছে। ব্লক করে দিছি। আমিনুর রহমান ভাই, ভাই আপনারা কবে যাচ্ছেন? আপনাদের ইয়ে তো সম্ভবত 30 তারিখ। কবে যাচ্ছেন আমাকে অবশ্যই জানাও, যাবেন তার আগে যত কাগজপত্র আছে এগুলো রেডি করে স্টেটমেন্টটা সুন্দর করে ইয়ে করে নিয়েন ভাইয়া, ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্টটা। আর আমাদের আরো 3 জন মনে হয় আছে, আমাদের কুমিল্লার মুনতাসির মাহমুদ খান, তারপরে ব্রাজিল ব্রাজিল আর হচ্ছে আমাদের নজরুল ভাই, সাথে আরো যে কয়েকজন আছে তাদের বিষয় আছে, তাদেরকে আমি ওই আগামী দিন ইনশাল্লাহ বলে দেবো তারা কি করবে। ভিসা যেহেতু আছে চলে যাওয়াটা উচিত আমি মনে করি, যদি তারা ট্রাই করে কোনোভাবে ডেট পেয়ে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ডেটের ব্যবস্থা করতে পারি নাই। আমরা কোম্পানিকে ইনফর্ম করছি যে যদি ভিসা দিয়ে চেষ্টা করে তারা যদি কিছু করতে পারে করুক, নাহলে পরবর্তীতে আমরা দেখবো। আর আজকে তো আপডেট দেখলাম ইনশাল্লাহ বাংলাদেশের কনসুলেটের অনারারি কনসুলেটের অফিস হয়েছে, এখন একজন অনারারি কনসুলেট আসছে, এবং এটা নিয়ে আমরা অনেক বড় আশাবাদী। আশা করছি জানুয়ারিতে বা পরবর্তীতে যেদিনই হোক না কেন, এতটুকু যেহেতু অগ্রসর হয়েছে, বাকিটা এখন সময়ের ব্যাপার, এটা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ। অফিসে যাবো 14 তারিখ ইনশাল্লাহ। জানালা না তো, আমি তো বারান্দায় একদম রাস্তার উপরে দাঁড়ায় আছি, দেখেন জানালা না, জানালা পাবো কি? হ্যাঁ, আব্দুল আলিম শেখ, আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। এস এম শরীফ, হ্যাঁ কাজ জানা থাকতে হবে, ভিডিও থাকতে হবে। আগে থেকেই ভাই কাজ করি টুকটাক ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া, এর বাইরে এখন ওই মলদোভা কসোভোটা নিয়ে করতেছে আর কি। সার্বিয়াও আছে, সার্বিয়ার অনেকগুলো পারমিটে আসছে, যেহেতু সার্বিয়ার ভালো রেজাল্ট আসতেছে না, এই জন্য এটা নিয়ে আসলে শঙ্কিত আর কি অনেকটা। আহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আলহামদুলিল্লাহ। ঠান্ডা আজকে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। বাইরে গিয়ে এইভাবে হেঁটে হেঁটে লাইফটা করতে এলে ভালোই তো। তো ঠান্ডার ভয় আসলে বেরোয় নিয়ে আজকে। এই গাছের পাতাগুলো একদম ঝলমলে ছিল, খুব সুন্দর ছিল, পাতাগুলো সব ধরে গেছে। পারমিট নিয়ে কোনো চিন্তা করি না ভাইয়া। গতকালকে একজনকে বললাম যে নতুন পারমিট নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা আমাদের নাই, কারণ যাদের পারমিট হাতে নিয়ে বসে আছে তাদেরই তো এখন পর্যন্ত কিছু হয়নি। পারমিট অ্যাপ্রুভাল সহ যাবতীয় সকল কাগজপত্র হাতে, কিন্তু ইন্ডিয়ার বিষয় করতে পারে না, ভাবা যায়। আমাদের সালমান নামে একজন, আর হচ্ছে আমাদের আরো কয়েকজন আছে যাদের ভিসা নেই, কিন্তু ডেট আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে ইন্ডিয়া এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট, কিন্তু ইন্ডিয়ার ভিসা করতে পারছে না। এটা ভাবতে পারেন কি অবস্থা। তারপরে কয়েকদিন পর পর একজন দুইজন ফোন দেয় যাদের পারমিট আছে হাতে, অ্যাপ্রুভালও আছে, তারাও কয়েকজন ফোন দেয় যে ভাই আপনার জন্য কি আখেরাত পর্যন্ত বসে থাকবো, আমাদেরকে জমা দিতে পারতেছেন না। মানে সকল ব্যর্থতা তা এখন আমার, এই যে এম্বাসির ডেট পাওয়া যাচ্ছে না, ইন্ডিয়ার ভিসা পাচ্ছে না, এখন সেটা দায় আমার। তো এই জন্য ওই নতুন পারমিট নিয়ে আমার আসলে তেমন কোনো মাথা ব্যথা নেই। যে নতুন পারমিট নিয়ে আসলে হয়তো আপনাকে দেখালাম, আপনি পাইলেন, পেয়ে মনে খুব খুশি হইলেন, 2-4 দিন 5 দিন 15 দিন যাবে, তারপরে শুরু হবে কামড়া কামড়ি, ভাই কি করলেন, ভাই কি করলেন, ঠিক আছে। কিন্তু তখন কিন্তু টাকা পেইড হয়ে যায়, যখন পারমিট অ্যাপ্রুভাল চলে আসে মনে রাখবেন টাকা ম্যাক্সিমাম চলে যায়। আর এগুলো দেওয়ার পরে কোনো ব্যক্তি কখনোই টাকা ফেরত দিবে না।
আর আপনি তো তখন বলবেন যে কিছুদিন গেলে ভাই আমার টাকা ফেরত দেন, আমি কি আখেরাত পর্যন্ত বসে থাকবো আপনার জন্য? এই ধরনের পরিস্থিতিগুলো আমি আর দেখতে চাই না, সেই জন্য এটা নিয়ে আর কোনো প্যারা নাই, আমার মাথা মাথা ব্যথা নাই। আশা করি আমাদের যে ভাইরা আছে তারা আগে জমা দেখ, হ্যাঁ তারা আগে জমা দিক, দিয়ে এরপর ইনশাল্লাহ দেখা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই আসবে, যেগুলা এখনো সাবমিটে আছে এগুলা ভালো নিউজ আসবে ইনশাল্লাহ। আর যেগুলো আমাদের রিজেক্ট হয়েছিল 8টা, ওগুলো আমরা আবার রিকভারি করে দিচ্ছি, ঠিক আছে? আহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। মলদোভার প্যাকেজ করছি আমরা 8.5 লাখ। না আর ভাই ভাল লাগে না, শুনেন, এই কসোভো মলদোভা ননসেন্স, হ্যাঁ অনেকে আমাকে বলে ভাই ইয়ে কাজ শুরু করেন, এটা কি বলে, হাঙ্গেরি কাজ শুরু করেন। আমি আসলে টায়ার্ড ভাই, বুঝছেন? আহ, নিজেও যেভাবে মানুষ চায় আর কি, আসলে সবাই যারা আসে শুধু বলে যে ভাই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন, যত তাড়াতাড়ি করা যায়। এখন আমরা তো দেখতেছি যে তাড়াতাড়ি কাজ কোনো কিছুই হয় না, আর মান সম্মান নিয়েও টানাটানি লেগে যায়। আর ব্যক্তিগতভাবে আর্থিকভাবে আমি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছিও। বেলা শেষে কি হয়, চরম বদনাম হয়, দেশ বাড়াইতে তো হয় না আসলে, কাজ তো উঠতে হয়। মানুষ আসলে দূর থেকে যেরকম মনে করে যে জমা দিলে হয়তো বা হয়ে যাচ্ছে। আপনারা জানেন ফেসবুকে কি চলে, ফেসবুকে হইলো একজনের ভিসা কপি করে এডিট করে কি সুন্দর করে, কিছুদিন আগেও আমি কিছু পোস্ট দেখাইছিলাম আপনাদেরকে, আমাদের শিলন মিয়া সহ বেশ কয়েকজনের ভিসার কপি এডিট করে ওরা ইতালি ভিসা পাইছে এরকম বানাইয়া কিন্তু ফেসবুকে ছেড়ে দেয়। এখন যখন দিছে যে ইতালি ভিসা পাইছে, আপনার কাছে তো মনে হয় আর বাপরে ইতালি ভিসা পেয়ে গেছে, আমি মনে হয় এখন জমা দিলে ইতালি ভিসাটা পেয়ে যাবে। তো এরকম আপনার আমার কাছে আসলে মনে হয় যেন এর সাথে মনে হয় ওই বেটার, আবার ওর কাছে যখন যাইবেন তখন মনে হবে ওর সাথে মনে হয় আমি বেটার। এটা মাথা রাখবেন, কেউই বেটার না আবার কেউই খারাপ না, ঠিক আছে? কাজগুলো আসলে আপনার মন মর্জি মতো, আমাদের মন মর্জি মতো হয় না, যেহেতু কাজগুলো আমাদের হাতের না, এটা মাথা রেখে। বাংলাদেশের একটা ন্যাশনাল আইডি কার্ড কারেকশন করতে জীবন শেষ হয়ে যায়, বছরের পর বছর এখন লেগে যায়, সময় লেগে যায়। হ্যাঁ, তো সেই জায়গায় ইউরোপের একটা দেশের ভিসা আপনি পেয়ে যাবেন, আমি যেভাবে চাইবো বা আপনি যেভাবে চাইবেন এভাবে হয়ে যাবে। তো কিভাবে ভাবেন, কতজনে কত রকম কথা বলে যে আমাদের অ্যাম্বাসেডরের সাথে ডাইরেক্ট সম্পর্ক, আমাদের হাঙ্গেরি মিনিস্ট্রির সাথে সরাসরি সম্পর্ক, এইগুলো বলে বলে ফাইল টেল নেওয়ার পরে না আপনি টের পাবেন আসলে কি করতেছে। হ্যাঁ, তো সেই জন্য খালি দেশ বাড়াইলে হয় না ভাই, সাকসেসফুলি কাজগুলো উঠাইতে হয়, কাজ না উঠাইতে পারলে ভাই খুব সমস্যা। উম, কত রকম বদনাম, কত রকম কাহিনী, এগুলো তো আমরা এখন ফেস করি, তাই না? সোশ্যাল মিডিয়াতে ঢুকেই যায় না ভাই, বিভিন্ন মানুষের এগুলো খালি ট্যাগ করে, এই যে দেখেন আপনার নামে এই করছে সেই করছে, আপনি পারমিট দিতে পারেন না। আরে শালা বাঞ্চুর, তুই পোস্ট করতে হইব, আমি নিজেই তো সারাদিন মানুষকে বলি যে আমি পারমিট দিতে পারি না, আর তোর এইসব নাম পরিচয় গোপন করে চোরের মতো চোরটার মতো এগুলা পোস্ট করার কোনো মানে হয়? আমি তো লাইভে এসে সবার সাথে নিজেই বলি যে আমি দিতে পারি না, আমি নিজেই পোস্ট করি যে হ্যাঁ আমি বছরের পর বছর আমার কাছে কত ক্লায়েন্ট পড়ে আছে যাদের পারমিট আমি দিতে পারি না। তো বাইন চৌধুরী এগুলো এখানে পোস্ট করতে হয়। আবার দেখলাম ওই দিন কি করছে, আমাদের বিভিন্ন কোম্পানির যে অনলাইনে স্লিপ দিচ্ছে সেগুলো দিয়ে পোস্ট করছে, যে এগুলো ফেক বানাই দিচ্ছে। কোনো শুয়ারের বাচ্চা জীবনে বলতে পারবে যে আমাদের অফিস থেকে একটা কাগজ আমরা কোনো ফেক দিই, এগুলো দিতে হবে কেন? আমি তো চাইলে ভিসাই বানাই দিতে পারি বেটা, আমি গ্রাফিক ডিজাইনার 21-22 বছর ধরে আমি কাজ করছি, বাংলাদেশের টপ একজন ডিজাইনার মধ্যে একজন ছিলাম আমি চাইলে তো এগুলোই করতে পারতাম। কখনোই আমরা এর ধারে কাছে যাবো না ইনশাল্লাহ। সরি মুখ খারাপ করি, মুখ খারাপ না করলে ভাই হয় না, এমন এমন কাহিনী করে মানুষ নিজের কন্ট্রোল করা কষ্ট হয়ে যায় আসলে, বুঝছেন? তো এইসব যারা আমার ইয়ে করবেন, এই যে এই ট্যাগ করবেন মেনশন করবেন, ভাই দেখেন তো কি লিখতেছে, তাদেরকে আমি বলছি যে ভাই আমি ফেসবুকে ব্লক করে দেবো, আর ওই যে পেজের মধ্যে আমি কিন্তু ব্যান করে দেবো, এইসব বালসাল আমার আর দেখার দরকার নাই, আমি বহুত জানি এগুলো, এগুলো একটা চক্রই থাকে, পিছনে পড়ে থাকে সারাক্ষণ। কেন আমি যে বলি আমি পারমিট দিতে পারি না, অমুকে 15 মাস অমুকে 17 মাস বসে আছে, এটা ভালো লাগে না? আরেকবার পোস্ট করছে সেটা আমার দেখতে হবে? আমি নিজে মুখে বলি, এটা কি ভালো লাগে না আপনার? আমি যে বলি ভাই আমার সার্বিয়ার রিজেক্ট হয়েছে, এটা আপনার শুনতে ভালো লাগে না? আরেকবার যদি বলে যে রেজাল্ট ভাইয়ের তো
সার্বিয়ার ক্যান্সেল হয়েছে, ভিসা হয় নাই, ওইটা ভালো না আমারটা ভালো লাগবে কোনটা? আমি কি গোপন করি কিছু কারো কাছে? তো সুতরাং এই কোন বাইনচোদে কি বলছে না বলছে সেগুলো তো আমাকে ট্যাগ করার কিছু নেই। কে বলে সাহস থাকলে বলেন যে লাইভে এসে বল মাদার চোদ, সামনে এসে যে আমি অমুক রেজলভের কাস্টমার, আমার টাকা ঘুরেইতেছে, টাকা দিচ্ছে না, আমার সাথে প্রতারণা করছে। যদি আমি কারোর সাথে প্রতারণা করে থাকি, তুই যাবি কোর্টে না বাইনচোদ, ফেসবুকে যাবি। আর এই যে ফেসবুকে যে গ্রুপগুলো চালায় ওরা কি ভালো মানুষ নাকি? না জেনে না শুনে একটা ফেক আইডি দিয়ে, চেহারা নাই, সুরূপ নাই, কোনো আইডি নাই, একটা পোস্ট নাই, কুত্তে বিড়ালের ছবি দিয়ে একটা প্রোফাইল খুলে ওইখান থেকে ডাইরেক্ট পোস্ট করা শুরু। আর ওরাও কি করে মজা করে এগুলো অ্যাপ্রুভ দিয়ে দেয়। এবং আমি গত পরশু দিনে পোস্টও করছি ভাই দেখেন অনেক আছে এরকম যারা আমাকে এই নক করে ব্যক্তিগতভাবে, আমার আইডিতে নক করে, আমার হোয়াটসঅ্যাপে নক করে, ভাই আপনার নামে তো পোস্ট আসছে, এটা কি অ্যাপ্রুভ করবো নাকি? এটা অ্যাপ্রুভ করলে তো আপনার মান ইজ্জত থাকবে না। আমি বলি বাবু তোর যা খুশি কর, নেগোসিয়েশন করতে বলে, নেগোসিয়েশন বুঝেন, পয়সা কামাবে। গ্রুপ করছে ওরা পয়সা কামানোর জন্য দালালদের কাছ থেকে। স্পষ্ট করে বলি ভাই আমার কাছে এমন অনেক ফাইল পড়ে আছে যেগুলা বছরের পর বছর হয়ে গেছে, আমি এখনো পারমিট দিতে পারিনি, এখনো দিতে পারিনি। আমার মুখ থেকে শোনেন, কোনো বাইনচোদের পোস্ট থেকে দেখার দরকার নেই। আর যদি দেখেন চুপচাপ নিজেদের মধ্যে হজম করবেন। বিশ্বাস না হলে, আস্থা না থাকলে এবং প্রতারিত হবে এই আশঙ্কা থাকলে একদম সসম্মানে এসে নিয়ে যাবেন। অথবা আমি এই যে স্পষ্ট করে দিচ্ছি আমার ধারে কথা আসতে পারছেন না ভাইয়া, যারা নতুন করে আসতে চাচ্ছেন, স্পষ্ট কথা। তো সুতরাং এইসব বালছাল আমাকে ট্যাগ করার কোনো মানে হয় না। আরেকজন আসছে এই সেম পারভেজ, একে আমি ব্লক করে দিচ্ছি। হ্যাঁ, এও দেখেন এও মোটামুটি পাগল হয়ে গেছে, একে আমি ব্লক করে দিলাম। হ্যাঁ, এরকম পাগল ছাগল রাখবো না। ও শীত আছে ভাইয়া, অনেক শীত আছে, হাত পা বরফ হয়ে যায়, মনে যেন ছুরি দিয়ে কাটতেছে। জি, বাংলাদেশ থেকেই কসোভো হয়, বাংলাদেশেই কসোভো এম্বাসি। যদি বৃদ্ধ মানুষগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। এখন সময় হচ্ছে 4টা, বাংলাদেশের সম্ভবত 9টা বাজে এখন, তাই না? 9টা বাজে। আচ্ছা, ওই দিন আমি বুলগেরিয়ার জন্য আমার 4জন দক্ষ ট্রাক ড্রাইভারের দরকার ছিল, দক্ষ একদম ট্রাক ড্রাইভার। ভ্যাকেন্সি তো আসলে আসে মাঝে মাঝে, থাকে না। তো আমি বলছিলাম যে ইমার্জেন্সি দরকার। তো ইমার্জেন্সি বলতে পাবলিক যেটা বুঝছে যে হয়তো 1 সপ্তাহ বা 10 দিনে বিষয় হয়ে যাবে। হ্যাঁ, কি বলবো আর, এগুলো নিয়েও নানা রকম লেখা টেখা দেখি। আসলে কি বাঙালি কি পাগলের জাতি না ছাগলের জাতি, আমার এটা মাথায় ধরে না। মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমি তো একজন বাঙালি। ইমার্জেন্সি মানে কি? ইমার্জেন্সি মানে কি আপনার 1 সপ্তাহ বিষয় হয়ে যাবে, এটা ইমার্জেন্সি? নাকি ভ্যাকেন্সিটা ইমার্জেন্সি? ভ্যাকেন্সি একটা আসে, এটা তো আর 15 দিন বসে থাকে না, অন্য কেউ না কেউ এটা কারণ কারণ আপনার এটা ফিল হয়ে যায়। এই জন্য আমরা জরুরি বলি আর কি। আর ওরা জরুরি বলতে বুঝে যে আপনার হয়তো বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 15 দিন বিষয় হয়ে যাবে। প্রসেসিং এর জন্য তো একটা সময়ের ব্যাপার আছে, আর এই সময়গুলো কিন্তু নানা কাজে দিতে হয়। আপনার পুলিশ অ্যাটেস্টেশনে সময় লাগে, তারপরে অনলাইন হইলে, অনলাইন হওয়ার পরে পারমিট ইস্যু হইতে সময় লাগে, পারমিট ইস্যু হওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যাপার আছে, সেটার জন্য সময়, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা দিবেন, জমা দেওয়ার সময় আবার একটু সাক্ষাৎকার নেয় বুলগেরিয়ার বিশেষ করে। সাক্ষাৎকার নিয়ে জমা দেওয়ার পরে তারপরে হইলে আপনার ডেলিভারি, তারপরে ম্যান পাওয়ার পরে আপনার টিকিট কেটে ফ্লাইট। তো এটা তো একটা প্রসেস, এটা তো এমন না যে আজকে দিচ্ছেন 2 সপ্তাহ পরে হয়ে যাবে, এটা এমন কিছু না। সৌদি আরব, দুবাই বা কাতারের মতো দেশগুলোতে যেহেতু অনলাইনে বিষয় হয়, এগুলো তো তাড়াতাড়ি হয়ে যায়। তো ইউরোপে কোন দেশে আপনি এরকম তাড়াতাড়ি বিষয় পাবেন? হ্যাঁ, বিষয় হয় দেখছি একটু তাড়াতাড়ি, আলবেনিয়া, তাও তো এত তাড়াতাড়ি হয় না, 2 মাস 3 মাস লেগে যায়। আর আলবেনিয়া যদি বিষয়টা খুব রিস্কি ঝুঁকিপূর্ণ, ম্যাক্সিমাম ফ্যাক হয় এবং বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে যায়, কিন্তু ফ্লাইট হয় না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আপনাকে একটু বুঝতে হবে যে ভাই বাংলাদেশ থেকে আসলে ইউরোপের কোনো দেশের কাজ খুব দ্রুত সময় হবে না।
আর এর একটা কথা বলি ভাই, ওই অনেকে আমাকে প্রশ্ন করে ভাই বাংলাদেশ থেকে অনেকে ধরে নিচ্ছে যে বাংলাদেশে নাকি ক্রোয়েশিয়ার এম্বাসি চলে আসছে, অনেকে মনে করছে বাংলাদেশে ক্রোয়েশিয়ার এম্বাসি চলে আসছে, এটা অনেকে মনে করে। হ্যাঁ, আসলে কিন্তু এম্বাসি আসে না ভাইয়া, এটা বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা হয়। যেমন ইন্ডিয়াতে হয়তো 6টা সেন্টার আছে ইন্ডিয়াতে, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, তারপরে এদিকে আছে দিল্লি, মুম্বাই, এই মোট 6টা। দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, এই মোট 6টা। আর নেপাল আছে, বাংলাদেশে নতুন করে ওরা এটা পরিষেবা চালু করছে। এছাড়া আর অন্য কোনো পার্থক্য নাই। অনেকে ভাবেন যে হয়তো বা বাংলাদেশে যে বিএফএস গ্লোবাল চালু হয়েছে এখানে হয়তো কোনো ইন্টারভিউ নিবে না, কোনো ইন্টারভিউ কোনো অপশন নাই। ওরা জাস্ট একটা এজেন্সির মতো, হ্যাঁ, ওরা ভায়া আপনার ফাইলটা নিজে প্রসেস করবে, প্রিমিয়াম সিস্টেমে নেয় ওরা। বরঞ্চ ওরা আপনাকে অনেক আদর করে নিজেদের মতো করে আপনাকে সার্ভিস দিবে, যেহেতু ওরা টাকা নিচ্ছে, অনেক টাকা নিচ্ছে। সেই জন্য ওরা এটা প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার জাস্ট, এই অন্য কিছু না। কিন্তু ওই যে বুলগেরিয়া যেটা হয় ওটা সরাসরি এম্বাসিতে হয় বিদায়। ওরা একটু কোম্পানির সম্পর্কে একটু খোঁজ খবর নেয়, কিভাবে কোম্পানির সন্ধান পাইলা, কোম্পানির বেতন কত দিবে তোমাকে, বা তাদের সাথে কন্ট্যাক্ট কয় বছরের, এই ধরনের, কোম্পানির নাম কি, কোম্পানির ঠিকানা কোথায়, কোম্পানির কন্ট্যাক্ট পার্সনের নাম বলো একটা, হ্যাঁ, এই ধরনের কিছু টুকটাক প্রশ্ন করে। মেজর কোনো না, কঠিন কিছু না। যেহেতু আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে অ্যাপ্লাই করতেছেন, তো সুতরাং নানা রকমের প্রশ্ন করে আপনাকে আটকাই দিয়ে তো তাদের কোনো লাভ নেই, তাই না? তো এই জন্য একদম ধরেন ফর্মাল কিছু প্রশ্ন, কোম্পানির নাম, ঠিকানা, কোম্পানির কন্ট্যাক্ট পার্সনের নাম, তারপরে বেতন টেতন কি, কি কাজ করবেন এখানে, বা কাজ জানেন কিনা, এই সম্পর্কে কিছু জিজ্ঞেস করে, কঠিন কিছু। আর আরেকটা বিষয় হলো যে যারা মনে করেন যে বাংলাদেশে এম্বাসি চলে আসছে ক্রোয়েশিয়া, তাদের ওইটা তো বললাম যে ভাই এটা কোনো এম্বাসি না, একটা বিএফএস গ্লোবালের পরিষেবা। আর অনেকে ভাবেন যে এখন হয়তো বাবা এখান থেকেই সব অ্যাটাস্টেশন হয়ে যাবে, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনটা। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন কখনোই এখান থেকে হবে না, কারণ পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন হয় ক্রোয়েশিয়া এম্বাসি এবং বাংলাদেশ এম্বাসি। তো এগুলো হলো কোথায়? ইন্ডিয়াতে। তো আপনার বাংলাদেশে পরিষেবা চালু হোক না হোক তাতে কিছু যায় আসে না, আপনি জাস্ট বিএফএস গ্লোবালের মাধ্যমে এই পরিষেবাগুলো এখান থেকে হয়তো নিতে পারবেন। হ্যাঁ, আমরা যেটা এখন কুরিয়ার সার্ভিস করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিই, ওরা ওখান থেকে খুব অল্প সময় করে পাঠিয়ে যাবে বাংলাদেশে। এটা হয়তো আপনি ঢাকার ক্যামাল একাত্তর বিনিয়োগ, যেখানে বিএফএস গ্লোবালের অফিস, সেখান থেকে হয়তো বা আপনি তাদের মাধ্যমে অ্যাটাস্টেশন গুলোর জন্য তাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু কতদিন লাগবে, কি না লাগবে, এই সম্পর্কে আসলে এখনো ওই ধরনের জ্ঞান আমাদের নাই। এগুলো পরবর্তীতে দেখা যাবে ইনশাল্লাহ। যেহেতু আমরা সরাসরি ইন্ডিয়া থেকে করে নিয়ে আসি, তো আমরা ইন্ডিয়াতে পাঠাই দিই, এখনো পাঠাই দিই। তো সুতরাং আপনাকে অ্যাটাস্টেশনের জন্য ইন্ডিয়াতে কাগজপত্র অবশ্যই পাঠাতে হবে, বিএফএস গ্লোবালের মাধ্যমে হোক কিংবা আপনি নিজের নিজের তদবির করে হোক বা কোনো লাইনের মাধ্যমে হোক, ইন্ডিয়া থেকে করতে হবে, বাংলাদেশ থেকে কিছু হবে না। আর আরেকটা বিষয় হলো বিএফএস গ্লোবাল এখানে আসার মানে যে আপনার প্রসেসিং সময় অনেক বেঁচে যাবে, কথাটা এরকম না। আপনার প্রসেসিং সময় আগে যেরকম ছিল সেরকমই থাকবে, জাস্ট ওরা আপনার কাছ থেকে কালেক্ট করবে আর ইন্ডিয়াতে পাঠাবে, নেপাল থেকে কালেক্ট করবে ইন্ডিয়াতে পাঠাবে। এই তো আগে যেরকম সময় লাগতো এখনো ওই রকমই সময় লাগবে। এম্বাসি তো একটাই, এম্বাসি তো আর বাংলাদেশের জন্য আলাদা কোনো কিছু হয়নি, তাই না? একদম সাধারণ কথা, স্বাভাবিক কথা, একদম সরল সোজা কথা, এটা মাথায় রাখবেন। বাংলাদেশে ফাইল নেওয়ার অর্থ এই না যে এখান থেকে সবকিছু হয়ে যাবে, বিশেষ স্ট্যাম্পিং এখান থেকে হবে, এরকম কিছু না। এগুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ। অনেকে আবার মনে করেন যে ভাই ওই যেহেতু বাংলাদেশ থেকে জমা হবে তাহলে কি আমাদের খরচ টরচ কমে যাবে কিনা? খরচ কমবে কেন? খরচ কমার প্রশ্ন কেন আসে, বা খরচ বাড়ার প্রশ্ন কেন আসে? বরং খরচ আপনার কমবে এই দিক থেকে, নেপাল ইন্ডিয়াতে গিয়ে আপনাকে অনেকদিন থাকতে হইতো, অনেক টাকা খরচ করতে হইতো, সেটা আপনার বেঁচে যাবে, এখানেই জমা দিবেন। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসাও ঠিক থাকবে, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনার চাকরিও ঠিক থাকবে, আর আপনি যদি কৃষক হয়ে থাকেন, ফার্মার হয়ে থাকেন, বা আপনি যে যে পেশায় থাকেন না কেন সেই পেশাটা আপনার ঠিক থাকবে। জাস্ট ঢাকায় এসে একদিন জমা দিবেন আর আরেকদিন এসে গেলে রিসিভ করবেন। এছাড়া আপনাকে একদিনও ঘরের বাইরে থাকতে হবে না বা জবের বাইরে থাকতে হবে না। সেজন্য আপনাকে অনেকগুলো টাকা বেঁচে যাবে, আপনার মিনিমাম ধরেন 2 থেকে 2.5 লাখ টাকা বেঁচে যাবে। এতে করে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে বিষয়টা ঢাকা থেকে, সেটা তো আর অ্যাভেলেবেল তখন পাওয়া যাবে না, যেহেতু ক্যান্ডিডেট অনেক বাংলাদেশি, তারা ঝাঁপাই পড়বে পারমিট আসার পরে। তো সেক্ষেত্রে হয়তো আপনাকে ভিআইপি ডেট নিতে হইতে পারে, এবং সেই জন্য হয়তো আপনাকে বাড়তি খরচ দিতে হইতে পারে, হয়তো 30,000, 40,000, 50,000। তো এটা হইলেও আপনার কিছু যায় আসে না, আপনি ইন্ডিয়া এবং নেপাল যাওয়া থেকে তো বেঁচে গেলেন। ঠিক আছে, একদম সরলভাবে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি এই বিষয়ে আর কোনো কিছু বলবেন না। ঠিক আছে, বুলগেরিয়ার ভিসা সেবা বিএফএস গ্লোবাল
বাংলাদেশ দিবে না, না না, ওরা সরাসরি এম্বাসিতেই কাজ করে ভাইয়া, ঠিক আছে। টোটাল কত টাকা লাগে ক্রোয়েশিয়া ফাইল একটু বলবেন? আমরা এখন ক্রোয়েশিয়ার জন্য ফাইল হচ্ছে 12.5 লাখ টাকা, এটা আগে থেকে। হ্যাঁ, মোটামুটি জুন মাস মনে হয়, এখানে আরো এক থেকে দিচ্ছি। কিন্তু আমরা আর একটা ঘোষণা দিয়ে রাখছি, যদি আপনি ফিল্ড ওয়ার্কার হয়ে থাকেন, আপনার যদি ওয়েল্ডিং, এমআইজি, টিআইজি, টিআইজি না এমআইজি ওয়েল্ডিং যদি আপনি দক্ষ হয়ে থাকেন এবং আপনি ভিডিও প্রোভাইড করলে, বা আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, মানে যেই যে যে কাজের জন্য ওরা ডিমান্ড করবে আমাদের কাছে, সেই কাজগুলো যদি আপনি দক্ষ হয়ে থাকেন এবং ভিডিও প্রোভাইড করলে, যদি কোম্পানি আপনার ভিডিও পছন্দ করে, সেক্ষেত্রে আমরা অনেক কনসিডার করবো ইনশাল্লাহ। দেশে কবে আসবেন? দেশে আসাটা এখনো ঠিক হয়নি, এখন আমার অনেক কাজ বাকি আছে, আমি এখনো কোথাও মিট করতে পারি না। ভিসা আনার জন্য কি কোথাও যেতে হবে? না, কোথাও যেতে হবে না, এখন তো বাংলাদেশ থেকে হবে ইনশাল্লাহ। বুলগেরিয়াটার জন্য এখনো যেহেতু বাংলাদেশে চালু হয় নাই, তো সুতরাং এখনো বুলগেরিয়াটা আমরা ইন্ডিয়ার প্রতি এখনো দ্বারস্থ হবে, ইন্ডিয়া দ্বারস্থ। ফাইল নিচ্ছেন? আমি ফাইল তো নিচ্ছি, ফাইল নিচ্ছি, আবার ফাইল ফেরত দিচ্ছি। হ্যাঁ, ফয়সাল ড্রিম ইউরোপ। ভাইয়া আমরা তো কসবের জন্য 8.5 লাখ টাকা রেট ধার্য করছি, যেহেতু আপনারা জানেন কসবে একটা কি বলে করাপ্টেড একটা এম্বাসি, টাকা ছাড়া এখানে কোনো কাজ হয় না, আবার টাকা দিয়ে অনেক সময় কাজ বের করা যায় না, তো সুতরাং ওইভাবে করতে হবে। আমি সিলেট থেকে তোফাইল ভাই। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আহ, জারুল হাজারি ভাই, ইতালির জন্য জমা দিছি 2 বছর, এখন কিছু হয় নাই, এখন ক্রোয়েশিয়া জমা দিতে চাই আপনার কাছে। আমার কাছে ক্রোয়েশিয়ার জন্য দিলেই তো হয়ে যাবে, এরকম না ব্যাপারটা ভাইয়া। আমার কাছে কত লোকের ক্রোয়েশিয়ার ফাইল পড়ে আছে, কিছু করতে পারি না এখন। কেবির মন্টিনিগো নতুন। আসসালামু আলাইকুম, যারা নতুন জমা দিবে তাদের অনলাইন এই মাসে ভাই কোনো অনলাইন ফনলাইন কিছুই হবে না, ঠিক আছে, তাদের ড্রয়ারেই পড়ে থাকবে। ছুটি পড়ে যাবে হয়তো 16-17 তারিখ থেকে, টানা জানুয়ারি মাসের 10-12 তারিখ পর্যন্ত টানা ছুটি থাকে। এই ছুটির সময় তেমন কিছুই হয় না কাজটা। আমি গত 2 বছর ধরে বা তারও আগ থেকে একটা কথা বলি আপনাদেরকে, সবসময় বলি যে ভাই, শীতের সিজনের ডিমান্ড কিন্তু কম থাকে। হ্যাঁ, ডিমান্ড খুব কম থাকে, এই সময়টা একটু সহ্য করতে হবে সবাই। আর আমি দেখি যে এই শীতের সময় আসলেই সবাই অস্থির হয়ে যায়। আরে ভাই, শীতের সময় আসছে, বাড়িতে থাকবেন, বিয়ে করবেন, হ্যাঁ, শরীর গরম করবেন, এই না আপনারা এখানে ঠান্ডার মধ্যে আসার জন্য পাগল হয়ে গেছেন। সরি। তো শীতের সময় আসলে একটু ডিমান্ড টিমান্ড কমই থাকবে, এটা মাথায় রেখে নিতে। হ্যাঁ, সব সময়। যেমন আপনার এই যে হোটেল, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশনের আউটসাইডে যে কাজগুলো আছে, এগুলো তো ম্যাক্সিমাম বন্ধ থাকে। এই যে কনস্ট্রাকশনের যে আউটসাইডে যে কাজগুলো, বিল্ডিং এর উপরে ধরে কাজ করবে, বা ঝুলে ঝুলে কাজ করবে, প্লাস্টারের কাজ করবে, বা ইট গাঁথার কাজ করবে, এগুলো তো বন্ধ থাকে, কারণ প্রচুর ঠান্ডা থাকে। তো জাস্ট খালি ভিতরে যে কাজগুলো থাকে, পাইপ ফিটিংস, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, ভিতরে যেগুলো কাজ থাকে ওইগুলা তখন একটু চালু থাকে আর কি। আর যে স্ট্রিট ফুডের যে রেস্টুরেন্ট গুলো আছে, রাস্তার উপরে যে রেস্টুরেন্ট গুলো থাকে আর কি, এগুলোতে সব বন্ধ থাকে। একটু বন্ধ থাকে, কাস্টমার তো ঘর থেকে বেরোয় না। আর এই সময়টাতে আমার চাহিদা থাকে হলো ফুড ডেলিভারি, যাদের আছে আর কি, তাদের ডিমান্ড থাকে। কিন্তু বাংলাদেশ থেকে তো আপনারা জানেন যে ফুড ডেলিভারি ম্যান ওরা ওইভাবে করে প্রসেস করতে চায় না। আমি এখানে এক নিয়োগকর্তার সাথে কথা বলছি, তার ফুড ডেলিভারি লাইসেন্স আছে। এইখানে যারা আসে, যাদের টিআরসি আছে, সে তাদেরকে হায়ার করে, কারণ এইগুলো প্রসেস করতে অনেক সময় লাগে, এই জন্য ওরা আসলে বাংলাদেশ থেকে নিতে চায় না। বাংলাদেশ থেকে নিতে চায় না এই কারণে, তারা ইন্ডিয়ান থেকে নেয়, কারণ ইন্ডিয়ানদের প্রসেসটা একটু সময় কম লাগে। আর হচ্ছে যে মিডিল ইস্ট থেকে যারা অ্যাপ্লাই করে আর কি, তাদের প্রসেসিং সময়টা কম লাগে। ধরেন আমি বলি একটা কথা, যদি আপনি কাতার থেকে দেন, কাতারে যেহেতু ক্রোয়েশিয়ার এম্বাসি আছে, কাতারে যেহেতু গ্লোবাল আছে, তো কাতার থেকে যদি কেউ জমা দেয় এবং তার যদি পারমিটটা 3 মাসেও আসে, তাহলে পরবর্তী কাজ তার 15 থেকে 20 দিনে হয়ে যায়। তার মানে গড়ে 4 মাসের মধ্যে সে কিন্তু ক্রোয়েশিয়া পৌঁছে যায়। আর বাংলাদেশ থেকে যেটা করবেন আপনি, এটা আপনার পারমিট আসতে আসতে তো 6 মাস লেগে যায়। আর পারমিট আসার পরে আপনি নেপাল, ইন্ডিয়াতে গিয়ে পড়ে থাকতে আবার 4 মাস। এখন বাংলাদেশে এখানেও পড়ে থাকবেন 4 মাস, তো 6 4 10 মাস তো শেষ। আবার বাকি আনুষঙ্গিক কাজ করতে করতে আরো 1-1.5 মাস, বাস।
আস্তে আস্তে আপনার বছর। তো এই জন্য ওরা কি করে, ওই মিডিল ইস্টে যারা আছে তাদের প্রতি আগ্রহ দেখায় আর কি। হ্যাঁ, এগুলো যেহেতু প্রসেস সময়, কারণ আমার লোক লাগবে আজকে, আমি যদি 1 বছর পরে লোক নিই তা আমার আমার কাজ চালাবে কি দিয়া, এই হলো বিষয়টা। এগুলো একটু বুঝবেন আসলে, ঠিক আছে? গায়ে ধরে ওই মনে যা চায় তা বলে একজনকে ছোট করার জন্য, অপমান করার জন্য, বা একজনকে ব্যর্থ প্রমাণ করার জন্য একদম পাগল হয়ে যাবেন এরকম না। একটু বিবেচনা ভিতরে রাখেন, ঠিক আছে? ওইভাবে করে হ্যাঁ, অবশ্যই ওয়েল্ডিংটা খুবই ভালো, অলওয়েজ এগুলো ডিমান্ড থাকে, ঠিক আছে? ওয়েল্ডিং বলতে এমআইজিটা খুব সব সময় ডিমান্ড থাকে। আর আমার এই যে ভিডিওগুলো আজকে কিন্তু চেহারাই দেখেনি আমি, এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যাতে মানুষ আমাদের ভিডিওগুলো দেখে এবং এই ইনফরমেশন গুলো। আমি কিন্তু একটা ভিডিও অনেকক্ষণ ধরে করি এবং অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, অনেক কথা বলি। তো সুতরাং এই ইনফরমেশন গুলা যাতে অন্যরা পায় এবং তারা যাতে এত কিছু শিখতে পারে। দেখছেন আমি কিভাবে দাঁড়ায় আছি, অনেক ঠান্ডা, কানটপি মানটপি লাগাইয়া। এখন আসছে ফরগিভ, ফরগিভ ভাই। এইভাবে এক মেসেজ 80 দিলে আমি ব্লক করে দিই, কিন্তু একটু আগে 2জনটা করছি। বুলগেরিয়া বিএফএস, ঢাকা কি বুলগেরিয়া বিএফএস? বুলগেরিয়া তো বিএফএস হবে না সাদাম ভাই, বুলগেরিয়া কনসুলেট, এই এম্বাসির বিকল্প যেটা আর কি, কনসুলেট সেবা চালু হবে, এখানে কোনো বিএফএস হবে না। বুলগেরিয়া বিএফএস এর মাধ্যমে কাজ পরিচালনা করে না, বুলগেরিয়া সরাসরি এম্বাসি বা কনসুলেট সেবার মাধ্যমে পরিচালনা করে, ঠিক আছে? ভাই বলছে আমি সার্বিয়ার ভিসা স্ট্যাম্পিং হতে কত সময় লাগে? আমার পাসপোর্ট সেপ্টেম্বরের 10 তারিখ জমা হয়েছে, এখনো। হ্যাঁ, কি বলেন? ভিসা অ্যাপ্রুভ হইলে তো স্ট্যাম্পিং হইতে সময় লাগে মাত্র 7 থেকে 10 দিন সর্বোচ্চ। কি বলেন? আপনি হয়তো অনলাইন করছেন, এখন অ্যাপ্রুভ আসে না, অ্যাপ্রুভ আসলে তারপরে আপনার সার্বিয়ার সার্ভারে যখন অ্যাপ্রুভ দেখাবে, ভিসা অ্যাপ্রুভ, তখন হইলো পাসপোর্ট পাঠায়, ডিএসএল এ পাঠায়, অথবা কোনো ব্যক্তি গিয়ে এম্বাসিতে জমা দেয়, তখন 7 থেকে 10 দিন সর্বোচ্চ এর মধ্যে স্ট্যাম্পিং হয়। আপনি আগে বুঝেন অ্যাপ্রুভাল কারে বলে, ওই স্ট্যাম্পিং কারে বলে, এগুলো আগে শিখেন, বুঝেন এম্বাসি কারে বলে, বিএফএস কারে বলে, কনসুলেট সেবা কারে বলে, এগুলো আগে শিখেন। হ্যাঁ, কিভাবে কোন দেশের প্রক্রিয়া হয়, সম্পূর্ণ হয়, কাজ হয়, এগুলো আগে শিখেন। আচ্ছা, আমি চিন্তা করছি আমার ফেসবুকে এগুলো নিয়ে পোস্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যে যেমন কুইশে এ টু জেড প্রসেস কিভাবে কিভাবে হয়। যদি এই বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, এখানে এই চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে এখান থেকে দেখতে পারেন। এ টু জেড প্রসেস, তারপরে বুলগেরিয়া এ টু জেড প্রসেস, কুইশে এ টু জেড প্রসেস, এগুলো হলে কি হয়, আপনাদের ভিসা সংক্রান্ত এই বিষয়গুলো অনেক জানাশোনা হয়ে যায়। নাইলে মানুষের নানা রকম উড়ো খবর, চিলে কান নিয়ে গেছে, হ্যাঁ, এই ধরনের উড়ো খবর নিয়ে আপনারা করে ফেলেন, যেটা বলে আমি বলবো যে কুসংস্কার। এই কুসংস্কারের মধ্যে না থেকে এগুলো জানার চেষ্টা করবেন। আপনি যদি চ্যাট জিপিটি কিন্তু ফ্রি আছে, আপনি চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি যদি আপনি নেন, আমার একটা অ্যাপস আছে চ্যাট জিপিটি, এটার মধ্যে যদি আপনি লিখেন যে বুলগেরিয়ার ভিসা প্রসেসিং কিভাবে হয়, এই বাংলা যদি প্রশ্ন করেন, ওরা সব ডিটেলস আপনাকে লিখে দেবে। আপনি যদি বলেন যে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং সিস্টেমটা কিভাবে হয়, ওরা টোটাল আপনাকে লিখে দেবে, ঠিক আছে? এভাবে বলে জ্ঞান অর্জন করেন, আপনারা গুগল করতে পারেন, ইউটিউবে ভিডিও দেখতে পারেন। ভিডিওর ক্ষেত্রে বলবো যে আসলে ইদানিং অনেকেই ভিউ পাওয়ার জন্য তাদের মন মতো করে গল্প সাজিয়ে ভিডিও বানায়, জাস্ট ভিউ বাণিজ্য। তো ইউটিউবে ওইরকম নির্ভরযোগ্য তথ্য দেওয়ার আসলে খুব কমই আছে, বেশিরভাগই আপনার রসালো খবর টবর দেয়, যেগুলো আপনাকে অনেক বেশি আশাবাদী করবে, আপনি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাবেন, উচ্চাশা পোষণ করবেন মনে, এই ধরনের নিউজগুলো বেশি আসে। তো এগুলো অ্যাভয়েড করবেন আসলে। হ্যাঁ, আপনারা নিজেরা গুগল করে সার্চ করে বা ক্রোয়েশিয়া তাদের অফিসিয়াল সাইট আছে, সেখানে তাদের লোকাল ভাষাও আছে এবং ইংলিশ ভাষাও আছে, প্রয়োজন আপনারা ট্রান্সলেট করে এগুলো দেখবেন। আর বুলগেরিয়া দেখবেন, কসোভো দেখবেন, এগুলো দেখলে কি হয়, নিজেরা নলেজ আর্ন করতে পারলে, তাহলে কোনো দেশের কি কারণে দেরি হয়,
কি কারণে তাড়াতাড়ি হয়, এইগুলো সম্পর্কে আপনাদের যথেষ্ট নলেজ হয়ে যাবে। তখন এই যে আজেবাজে প্রশ্নগুলো মনের মধ্যে আসে আর কি, এবং নানা জনের নানা ধরনের ভিডিও, নানা ধরনের পোস্ট দেখে যেসব প্রশ্ন আপনার মধ্যে তৈরি হয়, এগুলো নিজেরা সলভ করে ফেলতে পারেন, ঠিক আছে? আর অলওয়েজ পজিটিভ থাকার চিন্তা করবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন ইনশাআল্লাহ। আমি ভাই সুইং এর উপর দ্বিতীয় কোর্স শেষ করছি এবং বুলগেরিয়ার বাণিজ্যের সাথে কি সার্টিফিকেট লাগে না, ভিডিও দেখেন। আরেকটা কথা মাথায় রাখবেন, ভিডিও চায়, সকল কোম্পানি ভিডিও দেখে। হ্যাঁ, হাই অ্যালুমিনিয়ামের কাজ জানি, আমার জন্য কোনো ভ্যাকেন্সি আছে? হাই অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্সি দুইটা চাইছিল আমার কাছে, ওইসের জন্য আমি দিতে পারিনি, আমার কাছে এগুলোর কাজ আসলে থাকে না। ওরা তো আসলে হাই অ্যালুমিনিয়াম বলে না, ওরা বলে যে মেটালের কাজ, মেটালের কাজ। তো মেটালের জন্য যখন বলছি যে আসলে হোয়াট কাইন্ড অফ ম্যাটার, কাজটা কি, তখন আমাকে একটা স্যাম্পল ভিডিও দিচ্ছে, তখন দেখলাম যে থাইয়ের এগুলো লাগানো এগুলোর উপরে। তো মাঝে মাঝে কাজ আসে, তো কাজ আসার পরে আমি যখন পোস্ট করি যে জরুরি ভিত্তিতে দরকার, সময় এতদিন, তখন আমার গালি গালি শুরু করে, ও শালা জরুরি ভিত্তিতে খাওয়াবার সময় লাগবে এত বছর। তার মানে ওরা জরুরি বলতে বুঝে যে আজকে দিব, 2 সপ্তাহ বা 1 মাস পরে বিষয় হয়ে যাবে, ওরা এটা মনে করে জরুরি। এগুলো সমস্যা। তবে আমাদের ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা আছে, আমাদের ইউরো বাংলা চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর প্রতি নজর রাখবেন ইনশাল্লাহ। আপডেটগুলো এখানে পাবেন ইনশাল্লাহ, যখন যে ভ্যাকেন্সি থাকবে বা ইয়ে থাকবে সাথে সাথে আমরা জানাই দেবো ইনশাল্লাহ। সাদ্দামুল ভাই বলছে বুলগেরিয়া পারমিট কি এই মাসে আসবে? আমাদের পুলিশ ক্লিয়ারেন্স মেয়াদ শেষে সবার আমরা টেনশন আছি। পুলিশ ক্লিয়ারেন্স গুলো সব পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, আমি এখানে ডিএসএল এ পাঠিয়ে দিচ্ছি। আশা করি ছুটির পর ছাড়া কিছু হবে, এই মাসে কিছু হবে না, সোজা কথা মাথা রাখবেন। ছুটির পরে আশা করি এগুলো সব হয়ে যাবে। আমাদের সুইং এর অনেকগুলো ছিল 20টা, তারপরে স্টিল পিকচারে দিয়েছিলাম 20টা, হ্যাঁ 40টা বুলগেরিয়া। তো এগুলো আমরা আশা করি খুব শীঘ্রই এগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া। আর আশা করি পারমিট এলে এখন বাংলাদেশ থেকেই যদি সব কিছু সম্পন্ন হয়ে যায়, আল্লাহ পাক যদি কবুল করে, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। এক ভাই বলছে ক্রোয়েশিয়াতে যদি ভিসা না হয় তাহলে কোম্পানি কি সাপ্লায়ার কোম্পানি কি না, এটা বোঝার কোনো উপায় আছে কিনা? না, এটা তো আপনি এইভাবে বুঝতে পারবেন না, তাদের কোম্পানির সেট আপ আছে কিনা, নাকি শুধু অফিস সম্পন্ন আছে না, কিছু অফিস এটা টেবিল নিয়ে বসে থাকে আর কিছু নেই, ওইরকম সর্বস্ব কিনা, টেবিল সর্বস্ব অফিস কিনা, নাকি তাদের সাইট আছে কনস্ট্রাকশন সাইট, নাকি তারা সাপ্লায়ার কোম্পানি, এটা আপনি বুঝতে পারবেন না। জি, কোর্সের জন্য ফাইল জমাও নেই, আবার ডেলি ইয়ে দিই, ফেরত দিই, এটা চলছে আমাদের। আচ্ছা, আরেক ভাই বললো কি জানি বলছি আমি, সার্বিয়ার জন্য আপনার কাছে ফাইল জমা দিয়েছি, আপনি একটা ভিডিওতে বলছিলেন সার্বিয়ার কাজ আপাতত স্থগিত, আমাদের ফাইলের কাজ শুরু করেছেন, প্লিজ ভাইয়া উত্তর দিন। তুহিন হোসাইন, অ্যাকচুয়ালি ফাইলের অ্যাকচুয়াল যে স্ট্যাটাস সেটা জানার জন্য আপনি অফিসে যোগাযোগ করবেন, ওরা বলে দিবে। কারণ ইদানিং আমাদের অনেকগুলো সার্বিয়ার পারমিট আসছে, যেহেতু সার্বিয়া নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুবই বাজে, সেই জন্য নতুন যে পারমিটগুলো আমাদের আসছে সেগুলো আমরা হোল্ড রাখছি। আমাদের অনেকেই আছেন যারা একাধিক জায়গায় জমা করছে, কেউ সার্বিয়া, কেউ আবার ক্রোয়েশিয়ার জন্য জমা দিয়ে বলে যে তাড়াহুড়া আমাদের কি সার্বিয়া তাড়াতাড়ি করে দেওয়া যায় কিনা দেখেন। তো আমরা করছি নিজের পকেটে টাকা খরচ করে, সার্বিয়ার পারমিট চলে আসছে, বাট এখন তো এম্বাসিকে ইন্স্যুরেন্স আমরাই দিতে হবে, বাকি খরচ টরচ যা আছে সব আমরাই বহন করতে হবে। তো সেই হিসাবে দেখলাম যে যদি জমা করার পরে অ্যাপ্রুভালই না হইলো, রিজেক্ট হয়ে যায় বারবার, তো পকেটের টাকা তো আমার যাবে, আপনার তো যাবে শুধু সময়। বলে না ভাই আমরা 14 মাস ঘুরেছি, 16 মাস ঘুরেছি, এইগুলাই বলবেন তখন যে আমার 16 মাস ঘুরেছি, আমার 14 মাস ঘুরেছি, কিন্তু আমার যে পকেটে টাকা গেছে ওইটা একবার বলবেন না, যে আমার পারমিট আসছে এম্বাসি ভিসা দেয় না, আপনার বলবেন কি ঘুরেছি। বাঙালির জাত তো অসভ্য জাত, মুখ দিয়ে সবসময় খালি অন্য দোষটাই দেখে, চোখ অন্ধ তো এগুলোর আলাদা বিবেক বিবেচনা বোধ কিছু দেয় না। যেমন আমার কয়েকজন কাস্টমার আছে, ওরা আমার ধরেন আমি যদি 4টা দেশের কাজ করি, 4 দেশের জন্যই দিবে ওরা। ক্রোয়েশিয়ার জন্য দিয়ে কিছুদিন সময় গেলেন, ভাই আমারটা বুলগেরিয়া দেন, বুলগেরিয়া দিলে কয়দিন গেল, ভাই বুলগেরিয়া বাদ দেন, আমারটা সার্বিয়া দেন।
সার্বিয়ার পরে যদি অন্য কোনো দেশ দেখে তখন ওইটাতে দেন। এই মানে অস্থির, এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, মাঝখানে টাকা খরচ আমাদের। সর্বশেষ এই করে করে লাস্টে বলবে যে ভাই বহুত দিন ঘুরেছেন, এবার আমার ফাইলটা ফেরত দিয়ে যান। এবার তার জন্য আমি বুলগেরিয়া রেজিস্ট্রেশন করাইছি, পুলিশ ক্লিয়ারেন্স আমার টাকা খরচ হচ্ছে, তার এগুলো কোনো ফিলিংস নেই, তার সময় গেছে, মূল্যবান সময়, আমিও এরকম দিয়ে দেয়, কি করবো। তবে পুলিশ ক্লিয়ারেন্স যারা করাইছে তাদের পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাটেস্টেশনের টাকা কখনোই মাফ করা হবে না, সে যেই হোক, সে যেই হোক, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। যাদের পারমিটের জন্য আমরা এখন ওয়েট করছি বুলগেরিয়ার, আশা করতেছি ইনশাল্লাহ এগুলো আমরা বাংলাদেশে যদি কোনো ভালো নিউজ পাই তাহলে আমরা এগুলো পারমিটের জন্য মাথা কামাবো। এর বাইরে আপনি সারাদিন মাথা কুটে মরলেও আমরা পারমিট আনবো না, কারণ পারমিট আনার পরে যে কি প্যারা এটা আমি বুঝি, এটা আপনি বুঝবেন না। আপনি শুধু কাগজ পাবেন, খুশি হইবেন, বন্ধু বান্ধবরা দেখাইবেন পাইয়ে গেছি, বাপ মারা দেখাইবেন, আর ফেসবুকে স্ট্যাটাস দিবেন যে ওয়াহ পারমিট চলে আসছে, কিন্তু এরপরে হইলে কপাকপি শুরু। হ্যাঁ, কিছুদিন গেলে আমার ফাইলটা ফেরত দিয়ে দেন, তখন আর ফাইল দেওয়ার আসলে ফেরত দেওয়ার কোনো ওয়ে থাকে না। কিন্তু আপনারা এগুলো নিয়ে তখন সিনক্রিয়েট করেন, আমি ওই জন্য কোনো সিনক্রিয়েট চাই না। বুলগেরিয়ার পরিস্থিতি খুব সুন্দর হবে, ভালো হবে, দেন হচ্ছে আমরা পারমিট নিয়ে মাথা ঘামাবো, এটা মাথা রাখবেন, ঠিক আছে। এই জন্য পারমিট করে জিকির করলে বা মাথা কোটে মরে গেলে কিচ্ছু যায় আসে না আমাদের। পারমিট আসার আগ পর্যন্ত যে কেউ অধৈর্য হয়ে গেলে আপনি ফাইল নিয়ে যেতে পারবেন একদম বিন্দাস, কিন্তু পারমিট চলে আসার পরে মাথা কোটে মরলে আর কোনো লাভ হবে না। ওকে, এই বিষয়টা মাথা রাখবেন। অনেক লম্বা লাইভ করলাম ভাই, প্রচুর প্রশ্ন আসছে আমাদের ভাইদের, অনেক ভালো লাগলো। এঙ্গেজ খুব কম অবশ্য এখন, জানি না কেন এরকম। ক্রোয়েশিয়াতে তো থাকা কোম্পানি দিবে, খাওয়া নিজের। বুলগেরিয়াতেও থাকা কোম্পানি, খাওয়া নিজের। কোনো দেশ আপনাকে থাকা খাওয়ার টাকা দিবে না, জাস্ট থাকা দিবে, খাওয়া দিবে না। খাওয়া কে দেয় না, কোনো দেশেই দেয় না সেটা। হ্যাঁ, সৌদি আরবে যারা যায় তারাও তো নিজের টাকাই খায়, তাই না। আমার কাজের ভিডিও আছে থাই এমপ্লয়মেন্টে, ইনশাআল্লাহ 2 থেকে 3 বছরের ভিতরে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। দক্ষ লোক সব সময় তারা কাজে লাগে। এই যে এই দেশে যারা দেখলাম যে ড্রাইভিং করে, উবারে গাড়ি চালায়, হ্যাঁ, এবং বোল্ডে গাড়ি চালায়, ট্যাক্সি চালায়, তারা যথেষ্ট পরিমাণ টাকা পয়সা ইনকাম করে। এবং এই যে গাড়ি চালায় দেখেন, খোলা জায়গা থাকতে হয় না, গাড়ির ভিতরে থাকে, ঠান্ডার সময় তাদের কোনো সমস্যা নেই, শীতে কাঁপতে হয় না, বরঞ্চ তারা গাড়ির ভিতরে আরো নর্মাল টি শার্ট পরে বসে থাকে, কারণ গরম তো, মজা। আর আপনি যদি কাজে দক্ষ হন, আপনার কিন্তু সব কিছুতে আরাম। আর যখনই আপনি কোনো কাজ জানবেন না, এর পিছিয়ে ঘুরবেন, ওর পিছিয়ে ঘুরবেন, ভাই আমার চাকরি দেন, জব দেন, আমার গেল রে, খাইলো রে, এই না শোনা হা ওইটা। যখনই কাজ পারবেন, আপনি এটা পারেন না ওইটাতে যাবেন, ওইটা হয় না ওইটাতে যাবেন, কোনো না কোনো ব্যবস্থা আপনার হয়ে যাবে। এই জন্য বলবো যে ভাই কাজ শিখেন। ক্রোয়েশিয়াতে A+ ক্যাটাগরির কোম্পানি বলতে কি বোঝায়? এগুলো একটা ওয়েবসাইট আছে এখানে, ওরা এগুলো ক্লাসিফাই করে আর কি। এই কোম্পানিটার ট্যাক্স, ভ্যাট, তাদের রেমুনারেশন, তাদের কোম্পানির সুনাম, এগুলোর উপর ভিত্তি করে তারা এগুলো ক্যাটাগরি দেয়, A ক্যাটাগরি, B ক্যাটাগরি। হ্যাঁ, এটা মাথা রাখবেন। এই যেটা বললাম, এটা কোম্পানির ট্যাক্স, ভ্যাট আপ টু ডেট আছে কিনা, কোম্পানির কর্মচারীদের বেতন ঠিক মতো দেয় কিনা, এবং কোম্পানির নামে কোনো কমপ্লেন আছে কিনা। কোম্পানি যখন কোনো ট্যাক্স হয়ে যায়, দেয় না, ঋণ খেলাপি হয়ে যায়, সেক্ষেত্রে তারা মামলার অধীনে চলে যায়। আবার ঋণ দিলে এটা আবার হয়ে যায়। তো ধরেন কোনো কোম্পানি 3 বছর ধরে খুব ভালো অবস্থানে আছে, তাদের সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তাদের দেখা গেছে যে আসানা ভুলে যায়, লয়ার একটু লেট হয়ে যায়, ট্যাক্স দিতে দেরি করলে কি করে, তাদের অবনমন হয়ে যায়, তাদের স্ট্যাটাস নিচে নেমে যায়। দেন আবার যখন তারা পেমেন্ট দিয়ে দেয়, তখন কিন্তু আবার এটা আপডেট হয়ে যায়। তখন আপনারা আবার যারা এগুলো চেক করে দেখে সারাক্ষণ, কোম্পানির নাম দেখলে তো এখন বাঙালি এগুলো চেক করে ফেলে, A+, B+, B, এগুলো আমাদের স্ক্রিনশট অনেকে দেয়। ব্যক্তিগতভাবে আমি এগুলো তেমন একটা বুঝিও না, আর আমি কখনো এগুলো দেখিও নাই। অনেকে আমাকে দেয় এগুলো স্ক্রিনশট, যে ভাই কোম্পানিটা 3 নম্বর, এই কোম্পানির নামে তো মামলা হয়ে গেছে, এই আর কি বিষয়টা। তো এটা হলো আসলে কোম্পানির স্ট্যাটাসের উপর ভিত্তি করে এই মার্কগুলো একটা ওয়েবসাইট দেয়। তো এগুলো একটু মাথায় রাখবেন। অনেকের প্রশ্ন আসছে, এখন আসতেছে। কেমন আছেন সুজন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ক্রোয়েশিয়া ওয়েলিং এর ক্ষেত্রে কি হয়েছে, ওয়েলিং এর সাইজ অনেক ভালো, MIB হতে হবে। জানুয়ারিতে ক্রোয়েশিয়ার জন্য ফাইল নিয়ে, ফাইল তো ভাই প্রতিদিন নিচ্ছি আমরা, বুঝলেন না, ফাইল তো প্রতিদিনই নিচ্ছি, প্রতিদিনই ফেরত দিচ্ছি। ওই যে 15 মাস 20 মাস অনেকের পড়ে আছে না, তাদেরগুলো তো ফেরত দিয়ে দিই আমরা। যারা চাইবে না তারা তো চলে যাবে, আমি তো কারো আটকে রাখার এখতিয়ার নাই।
আর দক্ষ লোকগুলো কিন্তু আসলে আহ, মোটামুটি ফেরত নেয় না নেয় কিছু যায় আসে না, ওদের কাজ হয়ে যাবে। ভিডিও কভার করতে পারলে দক্ষ লোকদের ইয়েগুলো হয়ে যায় তাড়াতাড়ি। আর আমার কাছে তো ম্যাক্সিমাম, আমার যদি 100টা ফাইল থাকে তার মধ্যে ধরেন 90টাই ধরেন অদক্ষ, 10টা আছে হয়তো দক্ষ। এগুলো হলো সমস্যা। এই অদক্ষগুলো নিয়ে কি হয়, একটা কোম্পানিতে পারমিট বের হওয়ার সময় হুট করে বলে যে না, তোমার কোম্পানি তোমার এই লোকগুলো আমি নিবো না, আমি নেপাল থেকে দক্ষ লোক পেয়ে গেছি, বা আমি মিশর থেকে দক্ষ লোক পেয়ে গেছি, আমি ইন্ডিয়া থেকে দক্ষ লোক পেয়ে গেছি, তোমার এগুলো ক্যান্সেল। তো অলরেডি 6 মাস শেষ, আমাকে আবার অন্য জায়গায় ভ্যাকেন্সি বুঝতে হয়। আর আমার যারা ক্লায়েন্ট আছে তারা তো বলে যে হ্যাঁ এই তো শেষ, পারে নাই, ভুয়া অনলাইন কপি দিছে, পারমিট দিতে পারে না। এই বিষয়গুলো হয় আর কি। হ্যাঁ, এই কারণে আসলে অদক্ষদের নিয়ে আমার আর কাজের ইন্টারেস্ট নাই। আমি জানুয়ারির 1 তারিখ থেকে আর একটা অদক্ষ ফাইলে নিব না। যারা কাজ শিখতে পারবে, কাজের ভিডিও প্রোভাইড করতে পারবে, শুধুমাত্র তাদের কাজ করবে। সেক্ষেত্রে আমার যদি বছরে 10টা ফাইলে হয় কিচ্ছু যায় আসে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো অনেক লম্বা লাইভ করলাম। ইচ্ছে ছিল আরো অনেকক্ষণ কথা বলবো আপনাদের সাথে, কিন্তু আসলে এখন আসরের সময় একদম যায় যায় অবস্থা। আমি আসর নামাজটা করি, মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিব করে মাগরিব নামাজ পড়তে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অন্ধকার হয়ে গেছে। সবার জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক সবার মনে রাখা পূরণ করুক। এবং যারা পারমিটের জন্য ওয়েট করছেন, তাদের পারমিট গুলোর একটা ভিত হয়ে যাক। এবং যারা এর জন্য অপেক্ষা করছেন তাদের গুলো ভালো ফলাফল আসুক, রেজাল্ট আসুক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী